ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 6 যে কোশ্চেন সেটটা আছে সেই কোশ্চেন সেটটার কোশ্চেন অ্যান্সার সলিউশনটা দেখে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো এ কনরাড, বি রেপিত্তি, সি লেহম্যান, ডি মোহ বিযুক্ত রেখা। সঠিকটা হবে রেপিত্তি। ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ সেটি হচ্ছে অপশান এ এল তরঙ্গ, বি এস তরঙ্গ, সি পি তরঙ্গ, ডি ভি তরঙ্গ। সঠিকটা হবে পি তরঙ্গ। 3. পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে এ আস্তেনোস্ফিয়ার, বি ভূত্বক, সি গুরুমণ্ডল, ডি কেন্দ্রমণ্ডল। সঠিকটা হবে সি গুরুমণ্ডল। শিলামণ্ডলের গভীরতা প্রায় এ 30 কিমি, বি 60 কিমি, সি 80 কিমি, ডি 100 কিমি। সঠিকটা হবে এ 30 কিমি। 1/5 কেন্দ্রমণ্ডলের অপর নাম এ নিফে, বি নিফেসিমা, সি ক্রোফেসিমা, ডি গুরুমণ্ডল। সঠিকটা হবে এ নিফে। 1/6 রবিনসন দ্বীপের গভীরতা প্রায় এ 2 থেকে 3 কিমি, বি 3 থেকে 4 কিমি, সি 4 থেকে 5 কিমি, ডি 5 থেকে 6 কিমি। সঠিকটা হবে 3 থেকে 4 কিমি। শূন্যস্থান পূরণ। ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু। দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। বাংলাদেশের প্রধান নদীর নাম কি? মেঘনা। শ্রীলঙ্কার উচ্চতম সিংহের নাম কি? পেড্রো তালাগালা। সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। তথা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিলিজনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। উদ্ভব 1985 সালের 8ই ডিসেম্বর এই পরিষদ গঠিত হয়। সদস্য গঠনকালে সার্ক 7টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 8, যথা ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। সদর দপ্তর কাঠমান্ডু, নেপালের রাজধানী। উদ্দেশ্য সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য হল ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি ও স্থায়িত্ব, 2 বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, 3 অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, 4 আঞ্চলিক সহযোগিতা, 5 বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান, 6 শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি, 7 সাংস্কৃতিক ভাবে নাটক, উপন্যাস, প্রযুক্তি ও বিজ্ঞান, খেলাধুলা, চলচ্চিত্র প্রভৃতির বিনিময় ঘটানো। 2 ক্যারেজ প্রথা কাকে বলে? জলসেচ প্রথা হলো ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে বালুচিস্তানে প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির ওপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়। একে ক্যারেজ প্রথা বলে। মায়ানমার থেকে ভারতে আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। মায়ানমার থেকে ভারত সেগুন ও শাল কাঠ, টিন, রূপো, টাংস্টেন, মূল্যবান পাথর প্রভৃতি আমদানি করে। নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। নেপালের পর্যটন শিল্প। পর্যটন শিল্প হলো নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের প্রধান উৎস। কারণ নেপাল হিমালয় পর্বতের কোলে অবস্থিত, ফলে পাহাড় পর্বত বেষ্টিত এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোহর। নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করা হলো। 1 পর্বতশৃঙ্গের সমাহার। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি পর্বতশৃঙ্গই এদেশে রয়েছে। আবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টও নেপালেই অবস্থিত। পর্বত আরোহণের সুবিধা। নেপালে সারা পৃথিবী থেকে পর্বতারোহীরা আসেন। প্রতি বছর মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা প্রভৃতি শৃঙ্গগুলি জয় করার জন্য পৃথিবীর বহু মানুষ এখানে পৌঁছন, যা নেপালের বহু মূল্যবান বৈদেশিক মুদ্রা আহরণের এটি একটি বৃহত্তম উৎস। দর্শনীয় স্থান। নেপালের কাঠমান্ডু, নাগারকোট, জনকপুর, বিরাটনগর, পোখরা, লুম্বিনী প্রভৃতি শহরে প্রাচীন স্থাপত্যের নিদর্শন পর্যটকদের আকর্ষণ করে। কাঠমান্ডু এদেশের রাজধানী, বিমানবন্দর ও প্রধান শহর। পশুপতিনাথের মন্দির, কপিলাবস্তু অট্টালিকা, মুক্তিনাথ, জনকপুর প্রভৃতি নেপালের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। 1 অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়? পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কারণ এক পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ায় পাতদ্বয়ের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায় ও ভূগর্ভস্থ ম্যাগমা উঠে এসে মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি করে। 2 এই পাতসীমানা বরাবর সমুদ্রবক্ষের বিস্তার ঘটে বা আয়তন বৃদ্ধি পায়, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা। 3 দুটি পাত পরস্পর বিপরীতে সরে যাওয়ায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়, যেমন আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। 4 এই পাতসীমানা বরাবর উত্তপ্ত ম্যাগমা ফাটলের মাধ্যমে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে শৈলশিরা সৃষ্টি করে, যেমন মধ্য সামুদ্রিক শৈলশিরা। 2 টিকা লেখো। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। 80% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে নিরপেক্ষ ও অভিসারী পাত সীমান্তে আংটি বা বলয়ের আকারে বা কোমরবন্ধনী আকারে অবস্থান করছে।
মেঘলা শব্দের অর্থ কোমর বন্ধনী, তাই এই অংশকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। এর দুটি শাখা আছে, যথা পূর্ব উপকূলীয় বলয় আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকায় আলাস্কা, রকি, আন্দিজ হয়ে হর্ন অন্তরীপ পর্যন্ত ওরিজাবা, অ্যাকনকাগুয়া, কটোস্প্যাক্সি, পিলি প্রভৃতি 106টি আগ্নেয়গিরি অবস্থিত। উপকূলীয় বলয় এশীয় পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতে নিমজ্জনের জন্য সংঘর্ষের ফলে বেরিং প্রণালী থেকে কামচাটকা, সাখালিন, জাপান, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া হয়ে পর্যন্ত ফুজিয়ামা, ক্রাকাতোয়া প্রভৃতি 304টি আগ্নেয়গিরি অবস্থিত। অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থানের কারণ প্রশান্ত মহাসাগরীয় পাত হলো একটি নিমজ্জিত পাত। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ইউরেশীয় পাত, সাখালিন, কামচাটকা, জাপান ও ইন্দো অস্ট্রেলীয় পাত, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পূর্বে উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত ও আন্টার্কটিকা পাত অবস্থান করছে। প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত এই মহাদেশীয় পাতগুলি অভিসারী অবস্থায় আছে। প্রশান্ত মহাসাগরীয় পাত ও প্রান্তবর্তী মহাদেশীয় পাতগুলি মুখোমুখি হলে প্রশান্ত মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়, ফলে ভূঅভ্যন্তরে ম্যাগমা গহ্বরের উত্তাপে পাতের কিনারা গলে যায় ও চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয়। ওই ফাটল পথ দিয়ে ভূঅভ্যন্তরের ম্যাগমা অগ্ন্যুদ্গমের মাধ্যমে বেরিয়ে এসে আগ্নেয় পর্বতের সৃষ্টি করেছে। ফলে প্রশান্ত মহাসাগরের সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষজনিত কারণে অসংখ্য আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে, যাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা ফায়ার রিং অব দ্য প্যাসিফিক বলা হয়। দুই, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। কারণ: পাত সঞ্চালন। দুটি পাত পরস্পর ধাক্কা খেলে অভিসারী, একটি পাত অপর পাত থেকে দূরে সরে গেলে অপসারী এবং একটি পাতের সঙ্গে আরেকটি পাতের পাশাপাশি ঘর্ষণের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। যেমন 26শে ডিসেম্বর 2004 সালে বার্মা পাতের নিচে ভারতীয় পাত প্রবেশ করায় তীব্র ভূমিকম্প ও সুনামি হয়েছিল। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রবল পার্শ্বচাপের ফলে শিলায় ভাঁজ পড়ার সময় ভূমিকম্প হয়। যেমন 1950 সালে অসমে এভাবে ভূমিকম্প হয়েছিল। অগ্ন্যুদ্গম। প্রচণ্ড বিস্ফোরণ সহ অগ্ন্যুদ্গম ঘটলে আগ্নেয়গিরির চারপাশে ভূমিকম্প সৃষ্টি হয়। যেমন জাভা এবং সুমাত্রার কাছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুদ্গমের সময় এই রকম ভূমিকম্প হয়। বাষ্পরাশির চাপ। ভূগর্ভে বাষ্পরাশির চাপ বেড়ে গেলে তা ভূত্বকের নিচে প্রবল ধাক্কা দেয়, ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ধস। পার্বত্য অঞ্চলে বৃষ্টির জন্য বিশাল ধস নামলে ভূমিকম্প হয়। হিমানি সম্প্রপাত। পার্বত্য অঞ্চলে বরফের স্তূপ নিচে আছড়ে পড়লে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কী বোঝো? জিওটেকটনিক শব্দটির উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ টেকটন থেকে। গ্রিক দেশের স্থাপত্য তথা ভাস্কর্যের দেবতা ছিলেন টেকটন। এই জিওটেকটনিক কথার অর্থ হলো ভূগঠন। সুতরাং যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপের গঠন সম্পন্ন হয় তাকেই ভূগাঠনিক প্রক্রিয়া বলে। ভূগাঠনিক প্রক্রিয়ার বৈশিষ্ট্য। ভূগাঠনিক প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ভূমিরূপ গঠনে কার্যকারী ভূমিকা নেয়। এটি ধীর কিংবা আকস্মিক উভয় গতিতেই আত্মপ্রকাশ করে। প্রতিটি ভূগাঠনিক প্রক্রিয়ায় একটি কার্যকরণ সম্পর্ক বিদ্যমান। ভূগাঠনিক প্রক্রিয়া যেমন ভূগর্ভে সৃষ্টি হয়, তেমনি ভূপৃষ্ঠের বাইরেও এর কার্যকারিতা দেখা যায়। অবস্থান, বৈশিষ্ট্য ও পদ্ধতি অনুসারে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া: ভূঅভ্যন্তরে সৃষ্ট যে শক্তির দ্বারা স্থানীয় বা আঞ্চলিকভাবে কঠিন ভূত্বকের ধীর ও আকস্মিক পরিবর্তন ঘটে তাকে ভূগঠনকারী এবং ভূমিরূপ পরিবর্তনের এই প্রক্রিয়াকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়া: যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক বাহ্যিক শক্তিগুলি যেমন সূর্যতাপ, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতি দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠে ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। আচ্ছা, এখানে শ্রেণীবিন্যাসটা দেখে নাও। ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া: অন্তর্জাত শক্তি, বহির্জাত শক্তি। অন্তর্জাত শক্তি দীর্ঘ সময়ব্যাপী কার্যকর প্রক্রিয়া, কম সময় আকস্মিক প্রক্রিয়া। উদাহরণ হচ্ছে ভূমিকম্প, অগ্ন্যুদ্গম। বহির্জাত হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। 1. আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো। আগ্নেয় শিলা, পাললিক শিলা। সৃষ্টি: উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলার সৃষ্টি হয়। সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলার সৃষ্টি হয়। শিলার প্রকৃতি: একে প্রাথমিক শিলা বলা হয়, একে গৌণ শিলা বলা হয়। কাঠিন্য: এটা খুব কঠিন ও ভারী হয়। নরম ও হালকা উভয় প্রকৃতির হয়। জীবাশ্ম: কোনো জীবাশ্ম নেই, এতে জীবাশ্ম দেখা যায়। স্তর: স্তরহীন, স্তরায়ন, তলযুক্ত। কেলাসের অস্তিত্ব: কেলাসিত ও স্ফটিকযুক্ত বা স্ফটিক থাকে না। প্রাথমিক শিলা কাকে বলে?
উদাহরণ সহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। শিলা, আগ্নেয়, ইংরেজি প্রতিশব্দ এলজিনিয়াস রক। এলজিনিয়াস শব্দটি ল্যাটিন শব্দ এলজিনিয়াস থেকে এসেছে, যার অর্থ হলো অগ্নি। ভূঅভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বা এলজিনিয়াস রক বলে। পৃথিবীতে প্রথম সৃষ্ট হয় এর আরেক নাম প্রাথমিক শিলা বা আদি শিলা। এই শিলায় কোনো স্তর থাকে না বলে এর আরেক নাম অস্তরীভূত শিলা। ভূত্বকের প্রায় শতকরা 85% আগ্নেয় শিলায় গঠিত। উদাহরণ ব্যাসাল্ট ও গ্রানাইট। বিভাগ উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী আগ্নেয় শিলা। ভূঅভ্যন্তরে তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়। শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। খুব দ্রুত জমাট বাঁধে বলে এর দানাগুলো খুব সূক্ষ্ম হয়। উদাহরণ ব্যাসাল্ট। উদ্বেদী আগ্নেয় শিলা। ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূঅভ্যন্তরের ফাটলের মধ্যে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে কণাগুলো বড় আকৃতির হয়। উদাহরণ গ্রানাইট। উৎপত্তিস্থলে শিলার গভীরতার ভিত্তিতে এই শিলাকে দুভাগে ভাগ করা যায়, যথা পাতালিক শিলা। যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে 10 কিমির অধিক ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এর কণাগুলি বড় আকৃতির হয়, তাই এদের কেলাসিত শিলাও বলে। উদাহরণ গ্রানাইট, গ্র্যাভো, পেরিডোটাইট। উপপাতালিক শিলা। যে সব উদ্বেদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল ও জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়। উদাহরণ পরফাইরি, ডোলেরাইট। ছবিটা দেখে নাও। চক্র বলতে কি বোঝো? কাস্ট ভূমিরূপ কাকে বলে? শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকার আবর্তন প্রক্রিয়া হলো শিলাচক্র। কাস্ট কথাটি স্লোভেন শব্দ ক্রাস্ট এর জার্মান রূপ থেকে এসেছে, যার অর্থ হলো উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বলে। উৎপত্তি: বৃষ্টির জলে কার্বন ডাইঅক্সাইড CO2 দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড H2CO3 উৎপন্ন করে এবং তা চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলে। ভূমিরূপ কাস্ট অঞ্চলে নানা প্রকার ভূমিরূপ গড়ে ওঠে, যেমন স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট। চুনাপাথরের গুহার ছাদ থেকে বিভিন্ন ফাটল কারণ থেকে চুন মিশ্রিত জল নিচে নেমে আসে ও জল বাষ্পীভূত হয়ে চুনের ঝুড়িগুলির স্তরের ও নিচের দিকে বাড়তে থাকে। এদের বলা হয় স্ট্যালাকটাইট। যখন এই চুন মিশ্রিত জল মেঝেতে পড়ে ও চুন জমা হয়ে উলম্ব স্তম্ভ অগ্রগামী হয় তাকে স্ট্যালাগমাইট বলে। স্তম্ভ: যখন নিম্নগামী স্ট্যালাকটাইট ও ঊর্ধ্বগামী স্ট্যালাগমাইট পরস্পর জুড়ে একটি অখণ্ড চুনাপাথরের স্তূপ রূপে অবস্থান করে তাকে স্তম্ভ বলে। উদাহরণ দেরাদুনের তপকেশ্বর, মেঘালয়ের চেরাপুঞ্জি, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা। থেকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।